আমন্ত্রণ যমুনা আইডেস্কে। শুরুতেই জানিয়ে দেব শিরোনাম। কাশ্মীরে সন্ত্রাসী হামলার জেরে সামরিক অভিযানে ব্যাপক গোলাগুলি, নিহত এক সেনা। পাল্টাপাল্টি পদক্ষেপে ভারত পাকিস্তান সম্পর্কে উত্তেজনা। শাটডাউনের কারণে কাশ্মীরের পেহেলগাম এখন ভুতুরে নগরী। সংঘাতের শঙ্কায় আলোচনায় পারমাণবিক শক্তিধর দেশ দুটির সামরিক সক্ষমতা। হামাসের শক্ত প্রতিরোধের মুখে কোণঠাসা ইসরায়েলি সেনাদল। ৪৫ সেকেন্ডের ভিডিও ভাইরাল, প্রশ্নবিদ্ধ আইডিএফ এর সক্ষমতা। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, আপনাদের সঙ্গে থাকছি আমি মৌসুমী আহমেদ লোপা। যাচ্ছি পুরো খবরে। জম্মু কাশ্মীরের সামরিক বাহিনীর চলমান অভিযানের সময় সন্ত্রাসীদের ব্যাপক গোলাগুলি হয়েছে। এ ঘটনায় ভারতীয় সেনাবাহিনীর এক সদস্য নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাজ্যের উধামপুর এলাকায় এই ঘটনা ঘটে। মঙ্গলবার পেহেলগামে সন্ত্রাসী হামলার পর গোলাগুলিতে সেনা সদস্য নিহতের ঘটনা এটাই প্রথম। ভারতীয় বিভিন্ন গণমাধ্যম জানায়, চলমান অভিযানের অংশ হিসেবে এই এলাকায় তল্লাশি অভিযান চালাচ্ছে সামরিক বাহিনী। এ সময় সেখানে থাকা সশস্ত্র গোষ্ঠীর সদস্যদের সাথে গোলাগুলি হয়। এদিকে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে পর্যটকদের উপর হামলার ঘটনায় এখনও আটক করা হয়নি কাউকে। ৪ সন্ত্রাসীকে শনাক্ত করেছে গোয়েন্দা সংস্থাগুলো। 4 জনের ছবি ও নাম প্রকাশ করা হয়েছে। তারা হলেন আদিল, আসিফ ফুজি, সুলেমান শাহ এবং আবু তালহা। জম্মু কাশ্মীরে পর্যটকদের হামলা ঘিরে ব্যাপক উত্তেজনা তৈরি হয়েছে ভারত পাকিস্তান সম্পর্কে। পেহেলগামের ঘটনায় ইসলামাবাদকে দায়ী করে শক্ত পদক্ষেপের ঘোষণা দিয়েছে দিল্লি। বন্ধ করে দিয়েছে দুদেশের মধ্যে যোগাযোগের গুরুত্বপূর্ণ আটারি ওয়াঘা সীমান্ত। স্থগিত করা হয়েছে সিন্ধুর পানি বন্টন চুক্তি। পাকিস্তানিদের জন্য সার্ক ভিসা বাতিল এবং নয়াদিল্লির হাইকমিশনে পাকিস্তানের সামরিক উপদেষ্টাদের অবাঞ্ছিত ঘোষণাও করেছে ভারত। কাশ্মীরের সন্ত্রাসী হামলা কাঁপিয়ে দিয়েছে গোটা ভারতকে। মঙ্গলবার হামলার পর থেকেই শীর্ষ পর্যায়ে হয় দফায় দফায় বৈঠক। বুধবার সন্ধ্যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাসভবনে জরুরি আলোচনায় বসেন মন্ত্রিসভার নিরাপত্তা সংক্রান্ত কমিটি। প্রায় ২.৫ ঘন্টা ধরে চলা বৈঠকে ছিলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সহ শীর্ষ কর্মকর্তারা। পেহেলগামে পর্যটকদের ওপর হামলার ঘটনায় পাকিস্তানের ওপর দায় চাপান ভারতীয় নেতারা। একগুচ্ছ কড়া পদক্ষেপ নেওয়া হয় ইসলামাবাদের বিরুদ্ধে। বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে সিদ্ধান্তগুলো তুলে ধরেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি। বলেন, অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হচ্ছে ভারত ও পাকিস্তানের মধ্যে ১৯৬০ সালের সিন্ধু পানি চুক্তি। বন্ধ করা হয়েছে গুরুত্বপূর্ণ আটারি ওয়াঘি সীমান্ত। পাকিস্তানিদের জন্য বাতিল করা হয়েছে সার্ক ভিসা। এই ভিসায় যারা এখন অবস্থান করছেন তাদের ৪৮ ঘন্টার মধ্যে ভারত ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। Cabinet Committee on Security met this evening. ক্যাবিনেট কমিটি অন সিকিউরিটি মাননীয় প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বৈঠক করেছে। সন্ত্রাসী হামলার ভয়াবহতা বিবেচনা করে সিসিএস কিছু পদক্ষেপের সিদ্ধান্ত নিয়েছে। ১৯৬০ সালের সিন্ধু পানি বন্টন চুক্তি অনির্দিষ্টকালের জন্য স্থগিত থাকবে। আটারি চেকপোস্ট বন্ধ থাকবে। সার্ক ভিসার আওতায় পাকিস্তানি নাগরিকরা ভারতে প্রবেশ করতে পারবে না। এছাড়া নয়াদিল্লির হাইকমিশনে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে পাকিস্তানের সামরিক উপদেষ্টাদের। ১ সপ্তাহের মধ্যে ভারত ছাড়তে বলা হয়েছে তাদের। ইসলামাবাদে ভারতের হাইকমিশন থেকেও প্রত্যাহার করা হবে সামরিক উপদেষ্টাদের। ভারত পাকিস্তান দুই দেশেরই দূতাবাসের কর্মীর সংখ্যা ৫৫ থেকে নামিয়ে আনা হবে ৩০ জনে। সার্বিক নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনা করে সব বাহিনীকে সর্বোচ্চ সতর্ক থাকতে বলা হয়েছে। হামলায় দায়ীদের বিচারের আওতায় আনা হবে, তাদের অর্থায়নকারীদের। মোদির নেতৃত্বাধীন বৈঠকে পেহেলগামে হামলাকারীদের পাশাপাশি এর পেছনের হোতাদেরও খুঁজে বের করে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ভারতীয় মন্ত্রীরা। ডরথি তাসরিন, যমুনা নিউজ। এদিকে ভারতের আচরণকে অপরিপক্ক এবং অতি সতর্কতামূলক আখ্যা দিয়েছেন পাকিস্তান। পেহেলগামে হামলার ঘটনার সাথে পাকিস্তানের জড়িত থাকার অভিযোগ তুলে ভারতের বিভিন্ন পদক্ষেপ নেওয়ার ঘোষণায় এই প্রতিক্রিয়া জানায় ইসলামাবাদ। এদিকে দিল্লিকে পাল্টা জবাব দিতে জরুরি নিরাপত্তা বৈঠক চলছে পাকিস্তানে। প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের নেতৃত্বে এতে অংশ নিয়েছেন দেশটির 3 বাহিনীর প্রধান।
পেহেলগামে সন্ত্রাসী হামলাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা চলছে পাকিস্তান এবং ভারতের মধ্যে। হামলার সাথে ইসলামাবাদের জড়িত থাকার অভিযোগ আনে দিল্লি। এতে তীব্র ক্ষোভ জানিয়েছেন দেশটির সাধারণ মানুষ। কোনো তদন্ত ছাড়াই ভারত কিভাবে নিশ্চিত হলো যে এই হামলার সাথে পাকিস্তান জড়িত? ভারত যদি এভাবে আগ্রাসন চালায় তাহলে আমাদেরও উচিত এর জবাব দেয়া। এই ঘটনায় যারা নিহত হয়েছেন তাদের রুহের মাগফিরাত কামনা করছি। মার্কিন ভাইস প্রেসিডেন্ট যখন ভারত সফর করছেন তখনই এই হামলা হলো। তাকে দেখানো হলো কিভাবে সন্ত্রাসীরা হত্যা করছে ভারতীয়দের। এদিকে পাকিস্তানের বিরুদ্ধে ভারত বিভিন্ন ব্যবস্থা নেয় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ইসলামাবাদ। এই ইস্যুতে প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের নেতৃত্বে জরুরি বৈঠক হয়। প্রতিরক্ষামন্ত্রী সহ 3 বাহিনীর প্রধান অংশ নেন এতে। দিল্লির আচরণকে অপরিপক্ক বলছে পাকিস্তান। ভারত অপরিপক্ক আচরণ করছে। এ ঘটনাকে কেন্দ্র করে ভারত যে পাকিস্তান বিরোধী আচরণ করছে তা অতি সতর্কতামূলক। ওই হামলার সাথে যে পাকিস্তান জড়িত এ সংক্রান্ত কোনো প্রমাণ দেখাতে পারেনি দিল্লি। ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলাকে 2019 সালের পর থেকে এখন পর্যন্ত সবচেয়ে বড় হামলা হিসেবে আখ্যা দেওয়া হচ্ছে। এ অবস্থায় পাকিস্তানের বিরুদ্ধে ভারতের সামরিক পদক্ষেপের শঙ্কা বাড়ছে। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ। সন্ত্রাসী হামলার জেরে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগাম পরিণত হয়েছে ভুতুড়ে নগরীতে। শাটডাউনের কারণে বন্ধ সব ব্যবসা প্রতিষ্ঠান। এরই মধ্যে ভ্রমণ সংক্ষিপ্ত করে বাড়ি ফিরে গেছেন শত শত পর্যটক। তল্লাশি আর হয়রানির ভয়ে বের হচ্ছেন না স্থানীয়রাও। ফলে জনমানবহীন হয়ে পড়েছে পেহেলগামের প্রায় সব সড়ক। কাশ্মীরের অন্যান্য এলাকার পর্যটকরাও আতঙ্কে বাড়ি ফিরে যাচ্ছেন। ভূস্বর্গ কাশ্মীরের জনপ্রিয় পর্যটন এলাকা পেহেলগামে এখন সুনসান নীরবতা। দুদিন আগেও পর্যটকদের পদচারণায় মুখর থাকা অঞ্চলটির সড়কগুলোতে মানুষের দেখা মেলাই কঠিন। পর্যটকদের ওপর ভয়াবহ সন্ত্রাসী হামলার জেরে এই পরিস্থিতি এখন পেহেলগামে। সন্ত্রাসী হামলার জেরে পেহেলগামে চলছে শাটডাউন। যে কোনো সময় আবারও হামলার আতঙ্কে স্থানীয় ব্যবসায়ীরা। বন্ধ স্থানীয় সব দোকানপাট ও হোটেলগুলো। ভয়ে অঞ্চলটি ছেড়ে গেছেন পর্যটকরাও। কড়া নিরাপত্তা চাদরে ঢাকা পুরো শহর। বিভিন্ন জায়গায় বসানো হয়েছে চেকপোস্ট। চলছে তল্লাশি অভিযান। নিরাপত্তা বাহিনীর তল্লাশি ও হয়রানির ভয়ে ঘর থেকে বের হচ্ছেন না স্থানীয়রাও। হামলায় প্রতিবেশী দেশ পাকিস্তানকেই দায়ী করছেন অঞ্চলটির স্থানীয় রাজনীতিবিদরা। সন্ত্রাসীদের বিরুদ্ধে কাশ্মীরের মুসলিম জনতাকে রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন তারা। গুলি করার আগে তাদের ধর্ম কি তা জিজ্ঞেস করা হয়েছে। ধর্মের প্রশ্নে সাফ বোঝাই যায় এই হামলা পাকিস্তানের চক্রান্ত ছাড়া আর কিছুই না। ধর্মের দোহাই দিয়ে ওরা মনুষ্যত্বে আঘাত করেছে। পর্যটকদের উপর এমন নজিরবিহীন হামলায় ক্ষোভে ফুঁসছে গোটা ভারত। হামলার নিন্দা জানিয়ে বিভিন্ন স্থানে চলছে বিক্ষোভ সমাবেশ। যারা এই কাজ করেছে তা মহাপাপ। হামলাকারীদের কাউকে ছাড় দেওয়া হবে না। আমরা বিচার করে ছাড়ব। পুরো দেশ ক্ষোভে ফুঁসছে এবং এর প্রতিশোধ দেখতে চায়। হামলাকারীদের খুঁজে বের করে গুলি করতে হবে। একমাত্র তখনই আমরা শান্তি পাবো। শুধু পেহেলগামেই নয়, সন্ত্রাসী হামলার প্রভাব পড়েছে কাশ্মীরের অন্যান্য এলাকাতেও। ভয়ে আর আতঙ্কে গোটা রাজ্যের বিভিন্ন এলাকা থেকেই বাড়ির পথ ধরেছেন পর্যটকরা। তাজরিয়ান সোবহান, যমুনা নিউজ। পেহেলগামে সন্ত্রাসী হামলাকে কেন্দ্র করে আবারও সামরিক উত্তেজনা দেখা দিয়েছে চিরবৈরী ভারত পাকিস্তানের মধ্যে। হিসেব নিকেশ শুরু হয়েছে দুদেশের সামরিক শক্তি নিয়ে। কোন দেশ কোন শক্তিতে এগিয়ে বা একেবারে পিছিয়ে তা নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ। পরিসংখ্যান বলছে সেনা, বিমান ও নৌশক্তিতে ভারত ঢের এগিয়ে। তবে দুই দেশেরই সমান সক্ষমতা পরমাণু শক্তিতে। আলাদা দেশ হিসেবে আত্মপ্রকাশের পর থেকেই একে অপরের সাথে পাল্লা দিয়ে সামরিক সক্ষমতা বাড়ায় ভারত ও পাকিস্তান। দুর্বল অর্থনীতি আর অভ্যন্তরীণ অস্থিরতায় কয়েক দশকে প্রতিবেশীর তুলনায় অনেকটাই পিছিয়ে পড়ে পাকিস্তান। গ্লোবাল ফায়ার পাওয়ার র্যাঙ্কিংয়ে বিশ্বের 4র্থ সামরিক শক্তিশালী দেশ ভারত। এ তালিকায় পাকিস্তানের অবস্থান 12। ভারতের যেখানে সামরিক সদস্য 14.5 লাখের বেশি, অন্যদিকে পাকিস্তানের সংখ্যা 6.5 লাখ। বহরের আকার বিবেচনায় বিমান বাহিনীতে অনেক এগিয়ে ভারত। দেশটির বিভিন্ন ধরনের সামরিক বিমান আছে 2000-এর বেশি। রাফাল, মিগ, মিরেজ এবং সুখোয়ের মতো অত্যাধুনিক সব ফাইটার জেট করেছে দেশটির আকাশ প্রতিরক্ষাকে শক্তিশালী।
অন্যদিকে পাকিস্তানে রয়েছে F-16, মিরেজ এবং জেফ থান্ডারের মতো ফাইটার জেট। নৌবহরে অবশ্য ভারতের ধারে কাছেও নেই পাকরা। 2টি বিমানবাহী রণতরী আর 18টি সাবমেরিন নিয়ে বিশ্বের অন্যতম নৌপরাশক্তি ভারত। আছে ফ্রিগেট, ডেস্ট্রয়ার সহ প্রায় 300টি সামরিক জাহাজ। পাকিস্তানের নৌবাহিনীতে রণতরী নেই একটিও, সাবমেরিন মাত্র 8টি। সব মিলিয়ে দেশটির সমরভাণ্ডারে সামরিক জাহাজ 121টি। আর্টিলারি এবং আর্মার ডিভিশনেও এগিয়ে ভারত। দেশটিতে ট্যাঙ্ক 4000-এর বেশি। অন্যদিকে পাকিস্তানে আছে 2600। ভারতে এপিসির সংখ্যা যেখানে প্রায় 1.5 লাখ, পাকিস্তানে সেখানে 17,000-এর কিছু বেশি। তবে পরমাণু অস্ত্রের সক্ষমতায় ভারতের সমান শক্তি পাকিস্তানেরও। ভারতের সমরভাণ্ডারে যেখানে রয়েছে 172টি পরমাণু অস্ত্র, সেখানে পাকিস্তানে রয়েছে 170টি। আর এসব কারণে ভারতের সামরিক ব্যয়ের পরিমাণও বিশাল। দেশটিতে যেখানে সামরিক ব্যয় $75 বিলিয়ন, সেখানে পাকিস্তানে মাত্র 7.5 বিলিয়ন। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ। পাকিস্তানের বালুচিস্তানে আততায়ীদের গুলিতে নিহত হয়েছে টিকা কর্মীদের নিরাপত্তা প্রদানকারী 2 কর্মী। বুধবার তেরি নামক এলাকায় পোলিও টিকা দিতে যায় একদল স্বাস্থ্যকর্মী। তাদের নিরাপত্তার দায়িত্বে ছিল সেই 2 নিরাপত্তা কর্মী। কর্তৃপক্ষ জানায়, ভ্যাকসিনেশনের মাঝখানে একটি মোটরসাইকেলে কয়েকজন দুর্বৃত্ত এসে টিকা কর্মীদের লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছোড়ে। এতে ঘটনাস্থলে মৃত্যু হয় এক নিরাপত্তা কর্মীর। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে মারা যায় অপরজন। তবে অক্ষত আছে স্বাস্থ্যকর্মীরা। টিকাকর্মীদের লক্ষ্য করে পাকিস্তানে হামলার ঘটনা নতুন নয়। জঙ্গি গোষ্ঠীদের ধারণা, পোলিও টিকা দিয়ে পাকিস্তানি নাগরিকদের উপর নজরদারি ও বন্ধ্যাত্ব তৈরির ষড়যন্ত্র করছে পশ্চিমারা। গাজায় ইসরায়েলি বর্বরতায় মৃত্যু হয়েছে আরও 45 ফিলিস্তিনের। আহত হয়েছেন অন্তত 100 জন। বুধবার শরণার্থী শিবির টার্গেট করে দফায় দফায় চালানো হয় হামলা। রাতভর একাধিক হামলায় নিহত হয়েছেন অন্তত 13 জন। এর মধ্যে নুসাইরাত ক্যাম্পের কাছে একটি তাঁবুতে বিমান হামলায় মৃত্যু হয় 3 শিশুর। গাজা সিটির শেখ রাদওয়ান এলাকার একটি বাড়িতে হামলায় প্রাণ হারান নারী ও 4 শিশু সহ 6 জন। এদিকে অধিকৃত পশ্চিম তীরের আল ইয়ামুন শহরে ইসরায়েলি বাহিনী গুলি করে হত্যা করেছে 12 বছর বয়সী এক কিশোরকে। ইসরায়েলি দখলদাররা উত্তর জর্ডান উপত্যকার একটি গ্রামে গুলি করে হত্যা করে 5 ফিলিস্তিনিকে। আগুন ধরিয়ে দেয় ফসলের জমি ও ঘরবাড়িতে। বিশ্বের অন্যতম প্রশিক্ষিত এবং যুদ্ধ সরঞ্জামে সুসজ্জিত ইসরায়েলি সামরিক বাহিনীর কাছে এখনও আতঙ্কের নাম হামাস। ফিলিস্তিনি সংগঠনটির অতর্কিত হামলায় আইডিএফ সেনাদের নাস্তানাবুদ হওয়ার 45 সেকেন্ডের চাঞ্চল্যকর এক ভিডিও প্রকাশিত হয়েছে সম্প্রতি। হামাসের উদ্ধশ্বাস অ্যাম্বুশের মুখে রীতিমতো কোণঠাসা হয়ে পড়ে ইসরায়েলি সেনারা। গাজার একটি ভবনে চলছিল ইসরায়েলি বাহিনীর স্থল অভিযান, কিন্তু তাদের লক্ষ্য করে হঠাৎই পাল্টা হামলা করে হামাসের সদস্যরা। কোনো কিছু বুঝে ওঠার আগেই গুলিবিদ্ধ হয় একের পর এক ইসরায়েলি সেনা। হামাস যোদ্ধাদের অ্যাম্বুশের মুখে রীতিমতো কোণঠাসা হয়ে পড়ে ইসরায়েলি সেনারা। প্রাণ বাঁচাতে ক্ষতিগ্রস্ত ভবনটির একটি কক্ষে আশ্রয় নেয় আইডিএফ সেনারা, কিন্তু তাতে যেন রক্ষা নেই। সেই কক্ষ লক্ষ্য করে একের পর এক গ্রেনেড ছুটতে থাকে হামাস যোদ্ধারা। ছোট্ট কক্ষে আটকে পড়া ইসরায়েলি সেনাদের ওপর যেন রীতিমতো নরক নেমে আসে। একপাশে চলছে হামাস যোদ্ধাদের গুলিবৃষ্টি, অন্যদিকে নেই বের হওয়ারও কোনো পথ। গাজা ইসরায়েলি বাহিনীর চলা অভিযানের এই ভিডিও নিয়ে নেটিজেনদের মাঝে চলছে তোলপাড়। বিভিন্ন গণমাধ্যমের দাবি, 2 পক্ষের মধ্যে হওয়া লড়াইয়ের এই ঘটনা গেল মাসের। এ অবস্থায় প্রশ্ন উঠেছে হামাসকে দমাতে ইসরায়েলি অভিযানের কার্যকারিতা নিয়েও। পুরো উপত্যকাটি ধুলোয় মিশিয়ে দিলেও হামাসকে দমাতে গিয়ে রীতিমতো হিমশিম খাচ্ছে তেল আবিব। স্বাধীনতাকামী গোষ্ঠীটির এমন পাল্টা জবাবে আইডিএফের এমন ধরাশায়ী হওয়াও পরিণত হয়েছে নিয়মিত ঘটনায়। হামাসকে দমাতে ইসরায়েলের ব্যর্থতার অন্যতম কারণ হিসেবে মনে করা হচ্ছে এই সুবিস্তৃত টানেল। ধারণা করা হয় মাকড়সার জালের মতো ছড়ানো টানেলের দৈর্ঘ্য 700 কিলোমিটারেরও বেশি। এমনকি যুদ্ধের মাঝেও বন্ধ হয়নি নতুন সুড়ঙ্গ নির্মাণ। গাজায় 18 মাস ধরে নির্মম বর্বরতা চালিয়েও হামাসের টানেল নেটওয়ার্কের মাত্র 25% ধ্বংস করতে পেরেছে ইসরায়েল। বিভিন্ন সময়ে ইসরায়েলের সাথে সম্মুখ যুদ্ধের ভিডিও প্রকাশিত করেছে হামাস। গাজায় চলমান আগ্রাসনে এ পর্যন্ত 846 আইডিএফ সেনা ও 69 পুলিশ কর্মকর্তা নিহত হয়েছে বলে জানিয়েছে তেল আবিব। তাজরিয়ান সোবহান, যমুনা নিউজ।
ইসরায়েলি জিম্মিদের দ্রুত মুক্তি দিয়ে গাজার নিয়ন্ত্রণ ছেড়ে দেওয়া উচিত হামাসের, এমন মন্তব্য করেছেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। গাজায় চলমান ইসরায়েলি সহিংসতার জন্য ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠনটিকেও দায়ী করেন তিনি। এক সম্মেলনে এসব মন্তব্য করেন মাহমুদ আব্বাস। এ সময় তিনি হামাসকে গালাগালও করেন, কঠোর ভাষায় সমালোচনা করেন সংগঠনটির। ফিলিস্তিনি প্রেসিডেন্ট বলেন, জিম্মিদের বন্দী করে রাখার কারণেই ইসরায়েল গাজায় তাণ্ডব চালাচ্ছে। অস্ত্র সমর্পণ করে দ্রুত হামাসের গাজা ছেড়ে যাওয়া উচিত বলেও মন্তব্য করেন তিনি। গাজায় যখন ভয়াবহ আগ্রাসন চলছে, সে সময় দাবানলে পুড়ছে কয়েকটি ইসরায়েলি শহরের বনাঞ্চল। তীব্র গরম ও বাতাসের কারণে ছড়িয়ে পড়ছে আগুন। কর্তৃপক্ষ জানায়, বুধবার বেত শেমেস সংলগ্ন বনাঞ্চলে আগুন লাগে। তীব্র বাতাসে শহরের কেন্দ্রস্থল ও আশপাশের এলাকায় ছড়িয়ে পড়ে আগুন। এক পর্যায়ে তা নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। পরিস্থিতি মোকাবেলায় স্থানীয়দের সরিয়ে নেওয়া হয়েছে। এখন পর্যন্ত ফায়ার সার্ভিসের কর্মীসহ কমপক্ষে 9 জন দগ্ধ হয়েছে। আগুন নেভাতে বিমান থেকে পানি এবং রাসায়নিক ছেটানো হচ্ছে। জারি করা হয়েছে জরুরি অবস্থা। ইউক্রেনের রাজধানী কিয়েভ লক্ষ্য করে রাতভর মিসাইল ও ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। নিহত হয়েছে অন্তত 9 জন, শিশু ও গর্ভবতী নারী সহ আহত আরও 60 জন। ড্রোন হামলায় কিয়েভের অন্তত 6 স্থানে আগুন লাগে। সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয় রাজধানী পশ্চিমাঞ্চল। আবাসিক এলাকায় হামলায় বিধ্বস্ত হয় বহুতল ভবন। ধসে পড়া স্থাপনার নিচে এখনও অনেকে চাপা পড়ে আছে বলে শঙ্কা করছে কিয়েভ প্রশাসন। বিস্ফোরণ হয়েছে দেশটির উত্তর পূর্বাঞ্চলীয় খার্কিভ শহরেও। ইউক্রেনের প্রায় অঞ্চল রুশ বিমান হামলার ঝুঁকিতে আছে বলে জানিয়েছে সামরিক বাহিনী। তবে হামলা প্রসঙ্গে মুখ খোলেনি মস্কো। এখনও দাবানলে পুড়ছে যুক্তরাষ্ট্রের নিউ জার্সির বিশাল এলাকা। মার্কিন অঙ্গরাজ্যটির উত্তরাঞ্চলের ওশেন কাউন্টিতে দাবানলে পুড়ে গেছে অন্তত 13,000 একর এলাকা, যা গত 2 দশকের মধ্যে রাজ্যের সবচেয়ে বড় দাবানল হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বিদ্যুৎ বিচ্ছিন্ন প্রায় 26,000 মানুষ। আবাসিক এলাকায় ঝুঁকি কেটে গেলেও এখনও ধোঁয়ায় ঢেকে আছে পুরো এলাকা। ফায়ার সার্ভিস জানিয়েছে, বৃষ্টি না হওয়া পর্যন্ত আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনা কঠিন হবে। কিভাবে দাবানলের সূত্রপাত হয়েছে তা জানতে চলছে তদন্ত। এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। বাতাসের দিক পরিবর্তনের কারণে ধোঁয়া ও আগুন ছড়িয়ে পড়ছে নিউ ইয়র্কের দিকেও। 20 বছরে পা দিল বিশ্বের সবচেয়ে জনপ্রিয় অনলাইন ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম ইউটিউব। 2005 সালের 23 এপ্রিল মিট অ্যাট দ্য জু শিরোনামের 19 সেকেন্ড দীর্ঘ একটি ভিডিও আপলোড করেন ইউটিউবের সহ প্রতিষ্ঠাতা জাভেদ করিম। এর মাধ্যমেই অনানুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে ইউটিউব। 20 বছরে 2000 কোটিরও বেশি ভিডিও আপলোড করা হয়েছে প্ল্যাটফর্মটিতে। 2005 সালের 23 এপ্রিল প্রকাশিত হয়েছিল এই ভিডিওটি। এটি ছিল ইউটিউবে আপলোড হওয়া প্রথম ভিডিও, যার মধ্য দিয়ে অনলাইন বিনোদন জগতে শুরু হয় এক নতুন অধ্যায়, ইউটিউবের পথচলা। মি অ্যাট দ্য জু শিরোনামের 19 সেকেন্ড দীর্ঘ ভিডিওটি আপলোড করেন ইউটিউবের সহ প্রতিষ্ঠাতা বাংলাদেশি জার্মান বংশোদ্ভূত জাভেদ করিম। ভিডিওতে দেখা যায়, যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার স্যান ডিয়েগো চিড়িয়াখানায় 2টি হাতির সামনে দাঁড়িয়ে কথা বলছেন জাভেদ। এখন পর্যন্ত 35 কোটি 60 লাখ বারেরও বেশি দেখা হয়েছে মি অ্যাট দ্য জু। ইউটিউব জগতের অন্যতম জনপ্রিয় ভিডিও এটি। 2005 সালের 14 ফেব্রুয়ারি youtube.com-এর ডোমেন নিবন্ধন করেন পেপ্যালের 3 সাবেক কর্মী চ্যাড হার্লি, স্টিভেন চেন ও জাভেদ করিম। প্রথমে অনলাইন ডেটিং সাইট করার লক্ষ্য থাকলেও পরবর্তীতে ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম হিসেবে যাত্রা শুরু করে ইউটিউব। 2005 সালের এপ্রিলে প্রথম ভিডিওটি আপলোড করেন জাভেদ। একই বছরের 15 ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে চালু হয় প্ল্যাটফর্মটি। এরপর থেকেই বাড়তে থাকে ইউটিউবের জনপ্রিয়তা। এ জনপ্রিয়তা চোখ এড়ায়নি প্রযুক্তি প্রতিষ্ঠান গুগলের। 2006 সালের 9 অক্টোবর 165 কোটি মার্কিন ডলারে ইউটিউবের মালিকানা কিনে নেয় গুগল। ইউটিউবের দেয়া তথ্য মতে 20 বছরে 2000 কোটিরও বেশি ভিডিও আপলোড করা হয়েছে প্ল্যাটফর্মটিতে। আর বর্তমানে প্রতিদিন গড়ে আপলোড করা হয় প্রায় 2 কোটি ভিডিও। রেজওয়ানা সাইমা, যমুনা নিউজ। দর্শক, এই ছিল যমুনা আইডেস্ক। আর এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।